সমাজ মাধ্যমে জানিয়েছি। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে, এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে কিভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্লেষণ করছেন? অভিজিৎ গাঙ্গুলির দেখুন, আমি এইখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চে কি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না, কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, এর ঠিক এর পরেই। তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো। তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, আইন সমান থাকে। এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। আপনি মনে হয় যে এই রায়ের পর যে দুর্নীতির এত অভিযোগ ছিল সেটা নিয়ে কি বলবেন? যে দেখুন, আমাদের কাজ বলবো অভিযোগ ছিল, মানে ধরুন SMS এর চাকরি বা র্যাঙ্ক জাম, একাধিক অভিযোগ ছিল। দেখুন, আমাদের এখন যেটা কাজ হচ্ছে, অভিযোগ তো অভিযোগের মতো ছিল, তার জন্যে যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে সেটা করেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে SSCর যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আছেন তারা যাতে স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেটাকে সুনিশ্চিতকরণ করা। এবং গত 5 বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, ED, বিরোধী দলগুলোর আক্রমণ, গণমাধ্যমের একাংশের আক্রমণ, ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ, এগুলো নিয়ে যে গত 5 বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিয়ে আমরা এটা কাজ করেছি। আমরা যদি এখন এই প্রাথমিকের পর SSC যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা, মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডিভিশন বেঞ্চ একটা কথা বলেছে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই 32,000 চাকরি যদি বাতিল হয়। সেই প্রেক্ষাপটে এই রায়, এই জায়গায় কিছু বুঝতে পারলাম না, প্রশ্নটা আরেকবার বলুন। এই 32,000 চাকরি যদি বাতিল হয় তাহলে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে, প্রায় 9 বছর, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাদের জীবন। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ বিচার যার তরে প্রাণ ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান বিধাতার অত্যাচার। মাননীয় বিচারপতি যে অবজারভেশন করেছেন, বিচারপতি দেখুন তো প্রায় বিধাতার মতোই, তারা সত্যি একটা আদেশ দেন
এবং সেই আদেশের মধ্যে যদি চোখের জল বা বেদনা বা সমবেদনা বা সহানুভূতি যদি না মিশে থাকে, তাহলে সেটা এক পেশে হতে বাধ্য। সেটার মধ্যে সেটা সাবস্ট্যান্সিং, মানে প্রায় একটা জল ছাড়া নারকেলের মতো একটা শুষ্ক হয়ে যায়। তো আমি মনে করি যে 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 কথাটা মাননীয় বিচারপতি তার পর্যবেক্ষণ বা রায় বলেছেন, সেটা এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ, যেটা মহামান্য আদালতের ওপর যে মানুষের যে ভরসা তাকে আরো প্রথিত করলো। তবু ডিভিশন বেঞ্চে তো এই রায় হলো, 32,000 চাকরি বহাল থাকলো। এক পক্ষ আইনজীবী তারা আজকেও বলেছেন যে তারা একে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবেন, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও একই কথা বলছেন, তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা খুশি নয়। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে। এটা খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না। তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাহলে তাদের মানে তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। তো 32,000 চাকরির ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেই চাকরি বহাল থাকলো, এই একই রকমটা কি 26,000-এর ক্ষেত্রে হতে পারতো না? কোথাও কি খামতি রয়েছিল? আমি তো আবার বলছি, আমি রায় নিয়ে কোনো কথা বলবো না, কেননা সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে এই পদ্ধতির মধ্যে, আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতু সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। ফলে এইটা নিয়ে আপনারা যেরকম বলছেন যে এটা কি ফাঁক ছিল কিনা, আছে কিনা, তার থেকেও বড় কথা সেটা এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের পরীক্ষা হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, যাচাইকরণ চলছে। এইটা যতক্ষণ না আমরা তাদের প্রত্যয় বা ভরসা দিতে পারছি, ততক্ষণ আমি তাদের চাকরি কেন বাতিল হয়েছিল, সেই রায় কোনো গন্ডগোল ছিল কিনা, সেই নিয়ে আমি অন্তত কোনো মন্তব্য করবো আমি করবো না। একটা বিষয় হচ্ছে, এবার ওনাকে প্রশ্ন বলছি যে এই অতীত দেখা গেছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাত্রা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তার জেল যাত্রা হয়েছে, অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। আজকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলছেন, তারা দুর্নীতির শিকার হয়েছেন। এই অর্ডারের পর এইগুলো কি তাহলে মিথ্যে হয়ে গেল? এটা তো দেখুন, কি মিথ্যে হলো কি সত্য হলো আমি বলতে পারবো না। আজকে যে শিক্ষকরা যাদের চাকরি থাকলো, যারা একটা মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা যে আবার চাকরি কর্মস্থলে মাথা উঁচু করে যেতে পারবেন, এটাই আমাদের কাছে বড় কথা। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে 26,000 32,000 এইসব নিয়ে একটা প্রশ্ন বারে বারে উঠে এসেছে যে শিক্ষা দপ্তর কি আদৌ নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে পারে? এই প্রশ্ন বারে বারে বিরোধীদের। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে যেভাবে আমরা এবার এসএসসি পরীক্ষা নিয়েছি বা প্রাইমারি টেট 2024, তাই তো নিয়োগ দিয়েছে 22-এ, হ্যাঁ, যে পরীক্ষা প্রাইমারি পর্ষদ নিয়েছে সেটা খুবই স্বচ্ছভাবে নিয়েছে। এবং আমার মনে হয় যে এর ভারতবর্ষে অন্য কোনো রাজ্য এতটা স্বচ্ছতার সঙ্গে কোনো পরীক্ষা নিয়েছে কিনা। প্রথম কথা, চাকরি স্কুলের চাকরি তো পরীক্ষাই হয় না বেশিরভাগ রাজ্যে। আমাদের রাজ্যে তাও তো পরীক্ষা হয়, মুখ্যমন্ত্রী পরীক্ষা জারি রেখেছেন। তো এটা নিয়ে আর অন্য কোনো মানে এই স্বচ্ছতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন, আমি বলবো, আমি তো আগেও বলেছি, কোর্টে যান, ওয়েলকাম করছি। কিন্তু আপনার দপ্তর এই স্বচ্ছতার কথা বলছেন, সেটা যদি মেনেও নেওয়া যায়, কিন্তু আগে এটা পারলো না কেন? আমি আগের আমার সময়, আগেকার যে সময় আমি ছিলাম না বা আমরা ছিলাম না, তার সঙ্গে আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো তুলনা করবো না। এটা আমাদের মেনে নিতে হবে, এটা একই সরকার। মন্ত্রক বা যাই চেঞ্জ হোক না কেন, বা মন্ত্রী বা চেয়ারম্যান চেঞ্জ হোক না কেন, এটা আমাদেরই সরকার, মমতা ব্যানার্জির সরকার। তো আমরা একত্রিত হই, আমরা এটা দায়ভার গ্রহণ করছি। তবু এই কর্মরত শিক্ষকরা, মানে যাদের চাকরি থেকে গেল, তারা আজকে অকাল দোল খেলছেন, আবির মাখছেন, মিষ্টি খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অভিনন্দন। আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে। আমার মুখ্যমন্ত্রীকে বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াচ তার মধ্যে পড়েছে, আপনাদের উদ্বেগ। কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন, আপনারা কর্মস্থলে যেতে পারছেন এবং
আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেট অ্যাসাইড করে দিয়েছে, একপাশে সরিয়ে রাখা হয়েছে। ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী আমার সরকারের ওপর ভরসা রাখুন। গৌতম বাবুর কাছে প্রশ্ন ছিল। হ্যাঁ গৌতম বাবু, আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি একটা নিয়োগ প্রক্রিয়া সামনে করতে চলেছেন, এই যে পুরো প্রসেসটা, এটা থেকে কি শিক্ষা নেবেন, কোন কথাগুলো মাথায় রাখবেন? অ্যাপটিটিউড প্রাথমিকে 32,000 চাকরি বাতিল নয়, প্রাথমিকে 32,000 চাকরি বহাল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। 9 বছর পর চাকরি গেলে পরিবারের উপর প্রভাব, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় তা খারিজ হয়ে গেল। 2023-এ 32,000 চাকরি বাতিলের রায় খারিজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল নয়। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের মুখে হাসি কতটা। চাকরি হারা যারা, তারা অকাল দোল খেলছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে ডিভিশন বেঞ্চে। 9 বছর পর যদি চাকরি যায় তাহলে পরিবারের উপর প্রভাব পড়বে। আমরা যখন চাকরি বাতিলের নির্দেশ এসেছিল তখনও দেখেছিলাম যে প্রতিটা পরিবার তারা ভাবছিলেন যে কিভাবে তাদের দিন গুজরান হবে। এত দিনের তাদের এই আয়, এত দিনের তাদের সংসার চালানো সব বৃথা হয়ে যাবে। 9 বছর পর চাকরি গেলে পরিবারের উপর প্রভাব। এই পর্যবেক্ষণ কোর্টের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায় খারিজ। অর্ডার পুরো আপলোড হয়নি, অর্ডার হলে পরিষ্কার হয়ে যাবে। মহামান্য ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন, সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাফার ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটি। ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ছেড়েছে। শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি, অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে, এই আশা আমরা রাখতে পারি। সিবিআই এর বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে, যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে, কিন্তু তাছাড়া বাকি সবটাই অ্যাজাম্পশন প্রিজাম্পশনের উপরেই হয়েছে। সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে, সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না। আজ চাকরিহারাদের মুখে চওড়া হাসি, কিন্তু আমাদের ফিরে যেতে হবে ঘটনার সূত্রপাত কবে থেকে। আপনাদের জানিয়ে রেখে 2014 সাল, অনেকেই মনে করে রেখেছেন 2014 সালে সেই পরীক্ষা। সেই বছর প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার ভিত্তিতে 2015 সালে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়, টেট নেওয়া হয়। টেটের ফল প্রকাশের পর 2016 সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউ প্যানেল প্রকাশের পর 2 ধাপে নিয়োগ হয় প্রাথমিকে। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ওঠে, অভিযোগ ওঠে এই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় গড়মিলের অভিযোগ তোলেন কিছু বঞ্চিত চাকরি প্রার্থী এবং তাদের বক্তব্য ছিল যে তারা টেট উত্তীর্ণ হয়েছিলেন, তারা অভিযোগ করেছিলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে প্রাথমিকের নিয়োগে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করেছিলেন, তাদের ইন্টারভিউয়েও ডাকা হয়, কিন্তু তারা চাকরি পাননি। নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই কথা তারা বারবার বলেছেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এই সব অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয় এবং নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ তারা তুলেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আপনাদের মনে থাকবে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এজলাসে মামলা শুনানি শুরু হয় এবং আমরা দেখেছিলাম ফার্স্ট ফেজে 42,500 জনের নিয়োগ হয়। সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ ওঠে। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী আদালতে এও দাবি করেছিলেন যে মামলাকারীদের থেকে কম নম্বর পেয়ে অনেকেই চাকরিতে ঢুকেছেন এবং তাদের কোনো ট্রেনিং নেই। মামলাতে এও উঠে আসে যে নিয়োগে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের সময় পরীক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। অভিযোগ অনেকেই অনৈতিকভাবে সেই টেস্ট না দিয়ে চাকরিতে ঢুকেছে, তাদের অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হয়নি, পরীক্ষা না নিয়ে শুধুমাত্র নাম্বার বসিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। শুনানি চলাকালীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকজন চাকরি প্রার্থীর সাক্ষ্য গ্রহণ করেছিলেন। শুধু তারা নন, বিভিন্ন জেলায় যারা পরীক্ষার্থীদের ইন্টারভিউ করেছিলেন তাদেরও
গোপন জবানবন্দি নথিবদ্ধ হয়েছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়। সিবিআই এবং ইডি বক্তব্য শোনেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই তিনি চাকরি বাতিলের নির্দেশ দেন। 2023 সাল মে মাস এক ধাক্কায় 36,000 প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং রায় দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন যে 4 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। চাকরি যারা হারিয়েছেন আপাতত 4 মাস স্কুলে গিয়ে শিক্ষকতা তারা করতে পারবেন, তবে তাদের দেওয়া হবে বেতন পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো অনুযায়ী। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায় খারিজ কলকাতা হাইকোর্টে। খুব স্বাভাবিকভাবেই হাফ ছাড়ল 32,000 পরিবার। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে চাকরি খারিজ হয়ে যায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্টে ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। এই যে 32,000 চাকরি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে খেয়ে নিয়েছিলেন তার কোনো বেস ছিল না। তখন আমি প্রথম ওই অ্যাপিল করেছিলাম, অ্যাপিলে আর্গুমেন্ট করেছিলাম এবং বোর্ড করেছিল, আর আরেকজন ছিল জয়দীপ কর, 3 জনে মিলে লড়েছিল। আজকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্র অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টটাকে সেটাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে। 3 নম্বর বলে যে 9 বছর ধরে এরা চাকরি করছে, তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইনইকুইটিয়াস। অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে, আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রর কাছে। 30,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর তারপরে যে ছবি আপনারা এখন নিউজ 18 বাংলা স্ক্রিনে দেখছেন, এই 32,000 পরিবার তারা হাত ছাড়লো। জেলায় জেলায় আবির খেলা, হাইকোর্ট চত্বরেও উল্লাসে মাতলেন প্রাথমিক শিক্ষকেরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও খুশি। তিনি বলছেন চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়। ভাই বোনেদের চাকরি থাকায় তিনি খুশি। টিচাররা জাস্টিস পেয়েছে, কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারের মতো টিচারকে আমরা স্কোপ পাবো। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা চাকরি বাতিল হয়ে গিয়েছিল তাদের, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আর আজ ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের পর কি বলছেন এই চাকরিহারারা। আমাদেরকে স্কেপগোট করে একরকম বিচার দেওয়া হয়েছিল, একরকম জাজমেন্ট দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি। আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়। এটা আমরা সারা জীবন মনে রাখবো। যখন আইনি দিক থেকে বিচার করা হয়েছে যে এখানে দুর্নীতি আছে কিনা, জজ সাহেব পরিষ্কার বলেছেন, জজ সাহেব দয়, যে এখানে এমন কোনো প্রমাণ নেই যার উপর ভিত্তি করে 32,000-এর একটা গোটা প্যানেলকে আমরা উড়িয়ে দিতে পারি। সেই জন্য ওনারা বলেছেন যে এই প্যানেল দুর্নীতিগ্রস্ত, এটা বলা যাবে না, সুতরাং এখানে চাকরি যাবে না। দ্বিতীয়ত একটা মানবিক দৃষ্টিভঙ্গি, আজ 9 বছর ধরে আমরা চাকরি করছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের পরিবার আছে। এমনকি এরকমও পরিস্থিতি আছে যেখানে ব্যাংকে গেলে আমাদেরকে লোন দেওয়া হয়নি, সেই জায়গাতে দাঁড়িয়ে সেখান থেকে যে আমরা ফিরতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট জয়, একটা বিরাট নৈতিক জয়। আর জেলায় জেলায় খুশির হাওয়া, ছবি দেখাচ্ছি আপনাদের শিলিগুড়িতে।
একটু সামনেটা ছেড়ে দিন, আমার সামনেটা ছেড়ে দিন। আরে সামনে দিকটা ছেড়ে দে। অ্যান্টি লাইট হয়ে যাচ্ছে, অ্যান্টি লাইট হয়ে যাচ্ছে। আজকের এই জয় নিয়ে যেটা সবার আগে বলার, প্রথমত যখন 12ই মে ঘটনাটা ঘটেছিল তখনও প্রসেস করতে পারছিলাম না যে এরকম কি হয়, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কখনো ভাবিনি যে এত পরিশ্রমের পরে পাওয়া নিজের পছন্দের যে চাকরি করে আমাদের বলা হলো আমাদের চাকরিটা নাকি নেই। প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করব আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো। আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশে অখুশি মামলাকারী চাকরিহারারা। লড়াইতে হার জিত দুটোই হয়। কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে। কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে। তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত নন, সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা। নিশ্চয়ই এটা নিয়ে আগামীতে আমরা যেভাবে লড়ছি লড়াই জারি থাকবে। দেখুন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না। আমাদের আশাবাদী ছিলাম যে এত বঞ্চিত চাকরি প্রার্থী সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম। বিচারপতিরা যারা চিন্তা করেছেন, যারা দেখেছেন, তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবে।